টাকা আর ক্ষমতার দাপটের কাছে অনেক সময় সততা আর আত্মসম্মানকে বড্ড ঠুনকো মনে হয়। কিন্তু সময়ের চাকা যখন ঘোরে, তখন বড় বড় মিথ্যা অহংকারও মাটিতে লুটিয়ে পড়তে বাধ্য। আজ এমন একটা গল্প বলব, যা কোনো সাজানো নাটক নয়, বরং ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যস্ত টার্মিনালের রুক্ষ বাস্তবতায় ঘটে যাওয়া এক ঘটনা। প্রতিদিন যেখানে হাজার হাজার মানুষের আনাগোনা, লাখ টাকার স্যুটকেস আর দামি পারফিউমের গন্ধ, ঠিক সেই কোলাহলের মাঝেই আড়ালে পড়েছিল এক হার না মানা জীবন সংগ্রামের গল্প। হাজারো যাত্রীর এই গমগমে ভিড়ের ভেতর ২৫ বছরের নিবিড় একটা মপ হাতে এক মনে মেঝে পরিষ্কার করছিল। ডিউটির টানা ধকলে তার চেহারায় স্পষ্ট ক্লান্তি, শার্টের কলারটা ঘামে ভেজা। তবু ছেলেটার চোখের দিকে তাকালে অদ্ভুত একটা প্রশান্তি আর নীরব জেদ চোখে পড়ে। তার পাশ দিয়ে দামি স্যুট বুট পরা মানুষজন লাগেজ ট্রলি ঠেলে হন হন করে হেঁটে যাচ্ছে। কেউ কেউ একটু বিরক্তি নিয়ে তাকে পাশ কাটিয়েছে, কিন্তু ভুলেও তার দিকে ফিরে তাকায়নি। নিবিড়ের অবশ্য এসব গায়ে মাখার সময় নেই। অবহেলা আর উপেক্ষা তার সয়ে গেছে। দিন শেষে তার কাছে কাজটাই আসল। কোনো অভিযোগ বা আক্ষেপ ছাড়া যন্ত্রের মতো সে কেবল নিজের ডিউটি করে যাচ্ছিল। হঠাৎ প্যান্টের পকেটে থাকা পুরনো বাটন ফোনটা একটানা ভাইব্রেট করতে শুরু করল। ভিড়ের শব্দের কারণে রিংটোন শোনা যায় না বলে ভাইব্রেশনেই রাখা থাকে। একটু তড়িঘড়ি করেই মপটা একপাশে সরিয়ে রেখে পকেট থেকে ফোনটা বের করল সে। ফাটা স্ক্রিনে জলজল করছে ছোট্ট একটা শব্দ, মা। স্ক্রিনের দিকে তাকাতেই নিবিড়ের শক্ত হয়ে থাকা চোয়ালটা মুহূর্তেই নরম হয়ে গেল। চারপাশের সমস্ত কোলাহল যেন এক লহমায় থেমে গেল তার কাছে। বুকে একটা চাপা দুশ্চিন্তা নিয়ে সে কলটা রিসিভ করল। হ্যাঁ মা, বলো, কেমন আছো এখন? ফোনের ওপাশ থেকে যে গলাটা ভেসে এলো তা বড্ড দুর্বল, যেন কথা বলতেও ভীষণ কষ্ট হচ্ছে মানুষটার। বাবা, আজ না একটু বেশি শ্বাস নিতে কষ্ট হচ্ছে রে, বুকটা কেমন যেন চেপে আসছে। কথাটা শোনার পর নিবিড়ের মনে হল কেউ যেন তার গলাটা শক্ত করে চেপে ধরেছে। মুহূর্তেই চোখের ওই প্রশান্তির জায়গাটা দখল করে নিল রাজ্যের আতঙ্ক। সে এক হাত দিয়ে আরেক হাতের কবজি শক্ত করে চেপে ধরে নিজেকে সামলানোর চেষ্টা করল। তুমি ওষুধটা ঠিকমতো খেয়েছিলে? ইনহেলারটা নিয়েছিলে? খেয়েছি তো বাবা, কিন্তু ডাক্তার তো বলেছিল তাড়াতাড়ি ওই চিকিৎসাটা করাতে হবে। শরীর তো আর কুলাচ্ছে না রে বাবা। মায়ের ওই কাঁপা কাঁপা অসহায় গলা নিবিড়ের বুকের ভেতরটা তছনছ করে দিচ্ছিল। ডাক্তারের বলা সেই বিশাল অঙ্কের টাকার কথা মনে পড়তেই তার চারপাশটা অন্ধকার লাগতে শুরু করল। কিন্তু মাকে তো আর সেটা বুঝতে দেওয়া যাবে না। নিবিড় কয়েক মুহূর্তের জন্য একদম চুপ হয়ে গেল। ও খুব ভালো করেই জানত ডাক্তার যে চিকিৎসার কথা বলেছেন তার খরচ জোগানো ওর একার এই বেতনে প্রায় অসম্ভব। কিন্তু মায়ের ওই মরা মরা গলা শুনে নিজের কান্না চেপে গলার স্বরে জোর এনে বলল, মা, একদম চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করছি, বিশ্বাস করো সব ঠিক হয়ে যাবে। ফোনটা কেটে পকেটে রাখার সময় ওর চোখে জল চলে এসেছিল। কিন্তু ও জানে এখন ভেঙে পড়লে চলবে না। এই কাজটুকু না থাকলে মায়ের রোজকার ওষুধের টাকাটুকুও জুটবে না। ও আবার মাথা নিচু করে মেঝে মোছায় মন দিল। ঠিক সেই সময় এয়ারপোর্টের মেইন গেটের কাছে লোকজনের ছোটাছুটি আর চিৎকার হঠাৎ বেড়ে গেল। সিকিউরিটি গার্ডরা সব সোজা হয়ে দাঁড়িয়ে রাস্তা ফাঁকা করতে শুরু করল। নিবিড় এক পলক ওদিকে তাকাতেই দেখল একটা কালো রঙের বিশাল গাড়ি এসে থামল। দরজা খুলে নামলেন জারা রহমান। বয়স খুব বেশি হলে ২৮ হবে, কিন্তু পরিপাটি সাজগোজ আর হাঁটা চলার ধরনেই আভিজাত্য ঠিকরে বেরোচ্ছে। ঢাকার নাম করা একটা কোম্পানির মালিক তিনি, সাথে বডিগার্ড আর লোকলস্কর। যারা ফোন কানে দিয়ে খুব দ্রুত পায়ে ভেতরে ঢুকছিলেন, বোধহয় জরুরি কোনো মিটিং। হ্যাঁ বাবা, আমি এয়ারপোর্টে ঢুকে গেছি, মিটিং ঠিক সময়েই হবে, আমি ফ্লাইট ধরছি এখনই। কথা বলতে বলতে যারা যখন কাঁধের ব্যাগটা একটু টেনে ঠিক করতে গেলেন, তখনই হাত ফসকে ওনার দামি মোবাইলটা মেঝেতে পড়ে গেল। টাইলসের ওপর দিয়ে ফোনটা বেশ কিছুটা দূরে পিছলে গেল, কিন্তু যারা এতটাই ব্যস্ত ছিলেন যে টেরই পেলেন না। উনি সোজা সামনের দিকে হাঁটতে থাকলেন। নিবিড়ের চোখ থেকে ব্যাপারটা এড়ায়নি। ও হাতের মোছাটা একপাশে রেখে নিচু হয়ে ফোনটা তুলে নিল। হাতে নিয়ে বুঝল ফোনটা অসম্ভব দামি,
কিন্তু ওই মহার্ঘ জিনিসের দিকে একবারও ভালো করে না তাকিয়ে ও ভিড় ঠেলে জারার পেছনে দৌড়াতে শুরু করল। ম্যাডাম, ও ম্যাডাম, একটু শুনবেন। এয়ারপোর্টের এই হট্টগোলের মধ্যে নিবিড়ের ডাক জারার কানে পৌঁছানোর কোনো সুযোগই ছিল না। যারা তখন নিজের চিন্তায় মগ্ন হয়ে হন হন করে হাঁটছিলেন। নিবিড় আর দেরি না করে ওর হাতে থাকা মোছাটা ওখানেই ফেলে রেখে প্রায় দৌড়াতে শুরু করল। ম্যাডাম, আপনার ফোনটা! চিৎকারটা শুনে যারা হঠাৎ থমকে দাঁড়ালেন। পেছন ফিরতেই দেখলেন একটা ছেলে হাঁপাতে হাঁপাতে ওর দামি ফোনটা ওনার দিকে বাড়িয়ে ধরছে। যারা এক পলক ফোনের দিকে তাকালেন, তারপর নিবিড়ের ময়লা শার্ট আর ওর হাতের দিকে। ওনার চেহারা মুহূর্তেই শক্ত হয়ে গেল। উনি নিবিড়ের দিকে পা বাড়ালেন। আশেপাশে থাকা লোকজনও উকিঝুঁকি দিতে শুরু করল। যারা রাগী গলায় বলে উঠলেন, এই ফোন তোমার কাছে কি করছে? নিবিড় একটু ঘাবড়ে গিয়ে আমতামতা করে বলল, ম্যাডাম, ফোনটা ফ্লোরে পড়ে গিয়েছিল, আমি তুলে আপনাকে দিতে আসলাম। যারার চোখে মুখে তখন চরম অবিশ্বাস। উনি প্রায় ছিনিয়ে নেওয়ার মতো করে ফোনটা নিবিড়ের হাত থেকে নিলেন। মিথ্যে কথা বলো কেন? এটা তো আমার ব্যাগে থাকার কথা। তুমি নিশ্চয়ই চুরি করে পালাচ্ছিলে। কথাটা শুনে আশেপাশের দু-একজন যাত্রীও সায় দিল। একজন তো বলেই ফেলল, এদের বিশ্বাস নেই, ধরা না পড়লে তো আজ ফোনটা আর পেতেন না। নিবিড়ের খুব অপমান লাগল, কিন্তু ও চিৎকার করে কিছু বলতে পারল না। শুধু শান্ত গলায় বলল, না ম্যাডাম, আমি চুরি করতে যাইনি। ঠিক সেই সময় সুপারভাইজার রাশেদ সাহেব ভিড় ঠেলে সামনে আসলেন। নিবিড়কে এভাবে ঘেরাও হয়ে থাকতে দেখে ওনার মেজাজ বিগড়ে গেল। কিরে নিবিড়, আবার কি করলি? তোকে নিয়ে আর পারা গেল না। নিবিড় কিছু বলার সুযোগ পাওয়ার আগেই যারা নালিশ করলেন, দেখুন আপনার লোক কি করেছে, আমার ফোন নিয়ে শটকে পড়ার ধান্দায় ছিল। রাশেদ সাহেব তখন হিতাহিত জ্ঞান হারিয়ে সবার সামনে নিবিড়কে যাচ্ছে তাই বলতে শুরু করলেন, তোর এত বড় সাহস, এই এয়ারপোর্টে কাজ করিস আর এখানে এসে চুরির ফোন দিয়ে আটিস? লজ্জা করে না তোর? ততক্ষণে চারদিকে বেশ জটলা পাকিয়ে গেছে। নিবিড় মাথা নিচু করে সব শুনছিল। একবার ভাবল মায়ের অসুখের কথা বলবে, কিন্তু পরক্ষণেই মনে হল এই মানুষদের কাছে ওসব বলে লাভ নেই। ও মাথা তুলে রাশেদ সাহেবের চোখের দিকে তাকিয়ে খুব দৃঢ়ভাবে শুধু বলল, স্যার, আমি গরিব হতে পারি, কিন্তু আমি চোর না। নিবিড়ের গলার আওয়াজে এক অদ্ভুত কষ্ট মিশেছিল ঠিকই, কিন্তু ওর আত্মসম্মানের জায়গাটা ছিল একদম টনটনে। এই হট্টগোলের মধ্যে হয়তো খুব কম মানুষে ছিল যারা ওর চোখের ওই স্বচ্ছ সত্যিটা খেয়াল করছিল। জারা রহমান তখনও হাত গুটিয়ে দাঁড়িয়ে ওকে সন্দেহের চোখে মেপে যাচ্ছিলেন। তিনি একবারও ভাবেননি যে আর কয়েকটা মিনিট পর এমন কিছু একটা সামনে আসবে যা ওর নিজের এতদিনের গড়ে তোলা ধারণাগুলোকে এক নিমিষে ওলটপালট করে দেবে। ভিড়ের মধ্যে তখন একটা গুমোট ভাব। কয়েকটা লোক তো রীতিমতো উৎসাহ নিয়ে মোবাইল বের করে ভিডিও করা শুরু করে দিয়েছে। এয়ারপোর্টের এই ব্যস্ত জায়গাটা যেন নিমিষেই একটা সস্তা বিনোদনের আসর হয়ে গেল। কিন্তু নিবিড় কাউকে কোনো পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করল না। ও শুধু চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে রইল। ওর চোখের কোণে জল চিকচিক করছিল ঠিকই, কিন্তু ওর চেহারায় কোনো চোরের মতো লুকোচুরি ভাব ছিল না। রাশেদ সাহেব তখন রাগে কাঁপছেন। তিনি খেকিয়ে উঠলেন, আমি জানতাম তোর মতো ছোট লোকদের বিশ্বাস করাই আমার ভুল হয়েছে। তোরা সুযোগ পেলেই নিজের জাত চেনাস। নিবিড় খুব ধীর গলায় শুধু বলল, স্যার, আমি কোনো ভুল কাজ করিনি। কিন্তু রাশেদ সাহেবের সেসব শোনার সময় কোথায়? তিনি পাশের গার্ডকে ইশারা করে বললেন, সিসিটিভি রুমে খবর দে, এক্ষুনি এই চোরের মুখোশ খুলে দিচ্ছি, দেখি সিসিটিভিতে কি আছে। যারা তখনও ঠায় দাঁড়িয়েছিলেন, তার কাছে এটা স্রেফ কয়েক মিনিটের একটা হ্যাপা, কিন্তু আশেপাশের মানুষের কাছে এটা তখন জম্পেশ এক নাটক। মিনিট কয়েক পরেই একজন সিকিউরিটি গার্ড হাতে একটা ট্যাবলেট নিয়ে হন্তদন্ত হয়ে ভিড় ঠেলে আসলো। রাশেদ সাহেবের সামনে গিয়ে ট্যাবটা ধরে নিচু গলায় বলল, স্যার, ফুটেজটা দেখেন, সব একদম পরিষ্কার। রাশেদ সাহেব ট্যাবটা হাতে নিয়ে স্ক্রিনে চোখ রাখতেই উনার চেহারার রং বদলে গেল। এতক্ষণ যে দাপট নিয়ে নিবিড়কে ধমকাচ্ছিলেন সেটা এক নিমেষে উধাও। যারাও বেশ আগ্রহী হয়ে স্ক্রিনের দিকে তাকালেন। ভিডিওতে দেখা যাচ্ছে যারা ব্যাগ ঠিক করার সময় ফোনটা পড়ে গিয়ে টাইলসের উপর পিছলে গেল। নিবিড় সেটা কুড়িয়ে নিয়ে ওনাকে ডাকতে ডাকতে পেছনে দৌড়াল। এক মুহূর্তের জন্য এয়ারপোর্টের সেই হট্টগোলের মাঝেও এক অদ্ভুত পিনপতন নীরবতা নেমে আসলো। রাশেদ সাহেবের মুখ দিয়ে আর কোনো কথা বেরোচ্ছিল না। উনি থতমত খেয়ে শুধু বললেন, আসলে মনে হয় ভুল বোঝাবুঝি হয়ে গেছে একটা। কিন্তু ততক্ষণে নিবিড়ের যা অপমান হওয়ার তা তো হয়েই গেছে। জারার সেই ড্যাশিং আত্মবিশ্বাস তখন মাটির সাথে মিশে গেছে। উনি উপলব্ধি করলেন স্রেফ পোশাক আর মানুষের জাত দেখে বিচার করে উনি কত বড় অন্যায় করে ফেলেছেন।
যারা নিবিড়ের দিকে তাকালেন। ছেলেটা এখনও ঠায় দাঁড়িয়ে। ওর চেহারায় কোনো রাগ নেই, কিন্তু ওর চোখে যে কষ্টের ছাপটা ফুটে উঠেছে সেটা যারাকে ভেতরে ভেতরে ছোট করে দিল। যারা কিছুক্ষণ চুপ থেকে খুব ধীর গলায় বললেন, আমার মনে হয় আমি ভুল করে ফেলেছি। নিবিড় কোনো নালিশ করল না, কোনো তর্কেও গেল না। ও শুধু শান্ত গলায় বলল, সমস্যা নেই ম্যাডাম। ওর কণ্ঠস্বরে কোনো অভিযোগ নেই ঠিকই, কিন্তু এক অদ্ভুত দূরত্ব ছিল। যারা প্রথমবার বুঝতে পারলেন যে ভুল স্বীকার করলেই সবটা ঠিক হয়ে যায় না। তিনি আবার বললেন, আমি সত্যি দুঃখিত, আমার ওভাবে বলাটা ঠিক হয়নি। নিবিড় মাথাটা একটু নিচু করে আবার সেই একই কথা বলল, ঠিক আছে ম্যাডাম। নিবিড়ের এই ছোট্ট কথায় কোনো প্রাণ ছিল না। মনে হলো ও শুধু ফর্ম্যালিটি রক্ষার জন্য বলছে। ভিড়টা আস্তে আস্তে কমতে লাগল। উৎসুক মানুষগুলো আবার নিজেদের ব্যাগ আর টিকিট নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। কয়েক মিনিটের মধ্যেই জায়গাটা আগের মতোই গমগমে হয়ে গেল, কিন্তু যারা ওখান থেকে নড়তে পারছিলেন না। এক অদ্ভুত অপরাধ বোধ ওনার ভেতরটা কামড়ে ধরছিল। যারা আরও কিছুক্ষণ ওখানেই ঠায় দাঁড়িয়ে থাকলেন। উনি দেখলেন নিবিড় ওনার সাথে কোনো তর্কে না গিয়ে বা রাগ না দেখিয়ে একদম চুপচাপ আবার সেই ময়লা মোছাটা তুলে নিল। ও যেভাবে আবার মেঝে ঘুষতে শুরু করল, তাতে মনেই হচ্ছিল না যে একটু আগে এখানে এত বড় একটা তুলকালাম হয়ে গেছে। জারার মাথায় তখন একটাই প্রশ্ন ঘুরছিল, এত অপমান সহ্য করেও কেউ এতটা স্বাভাবিক থাকে কি করে? যারা একটু ইস্তস্ত করে নিবিড়ের কাছে গিয়ে দাঁড়ালেন। তারপর খুব নিচু স্বরে জিজ্ঞেস করলেন, তোমার নামটা কি যেন বললে? নিবিড় একবার জারার দিকে তাকিয়েই আবার কাজ শুরু করে দিল। নিবিড়। ও খুব ছোট করে বলল, তুমি এখানে কতদিন হলো কাজ করো? যারা আবার জিজ্ঞেস করলেন। ওনার কথায় এখন আগের সেই ঝাঁজ নেই। নিবিড় এবার কাজটা থামাল। ওর চোখের ওই শান্ত চাউনিটা দেখে জারার কেন যেন অস্বস্তি হতে লাগল। ও সোজা হয়ে দাঁড়িয়ে বলল, জি ম্যাডাম, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। কথাটা শুনে যারা যেন আকাশ থেকে পড়লেন। ওনার ধারণা ছিল এসব কাজ যারা করে তারা বোধহয় অক্ষর জ্ঞানহীন। গ্র্যাজুয়েশন করার পর এখানে ঝাড়ু দিচ্ছ কেন? নিবিড় কয়েক মুহূর্ত চুপ থাকল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে খুব ধীর গলায় বলল, কখনো কখনো জীবন মানুষকে এমন সব মোড়ে নিয়ে দাঁড় করায় ম্যাডাম, যেখানে সে নিজের ইচ্ছায় আসতে চায় না। সময় আর বাস্তবতা মাঝে মাঝে আমাদের পছন্দের চেয়ে বড় হয়ে দাঁড়ায়। কথাটা বলে নিবিড় আর দাঁড়াল না। ও আবার ওর কাজে মন দিল, কিন্তু যারা ওখানেই পাথরের মতো দাঁড়িয়ে রইলেন। ওনার মনে হল যে মানুষটাকে উনি এতক্ষণ তুচ্ছ তাচ্ছিল্য করছিলেন, তার ব্যক্তিত্বের সামনে উনি নিজেই খুব ছোট হয়ে গেছেন। ঠিক ওই মুহূর্তেই নিবিড়ের ফোনটা আবার বেজে উঠল। ও তড়িঘড়ি করে কলটা রিসিভ করতেই ওর চেহারাটা একদম ফ্যাকাশে হয়ে গেল। ওপাশ থেকে কার যেন খুব ঘাবড়ানো গলা শোনা যাচ্ছিল, বাবা, তোর মাকে হাসপাতালে নিয়ে আসছি, অবস্থা ভালো না রে। নিবিড়ের হাত কাঁপতে শুরু করল। ও কথা হারিয়ে ফেলে শুধু কোনো মতে মুখ দিয়ে বের করল, কি হয়েছে মা? মা কই এখন? ডাক্তার বলছে অবস্থা সুবিধার না, তুই জলদি আয়। কথাটা শোনা মাত্রই নিবিড়ের চোখে রাজ্যের আতঙ্ক নেমে আসলো। ও নিজেকে সামলে নিয়ে শুধু বলল, মা, তুমি চিন্তা করো না, আমি আসছি, এই তো আমি বেরোচ্ছি। ফোনটা কেটেই ও হাতের ঝোলা ব্যাগটা এক ঝটকায় তুলে নিল। যারা তখনও সামনেই দাঁড়িয়ে সব দেখছিলেন। উনি একটু আমতা আমতা করে জিজ্ঞেস করলেন, সব ঠিক আছে? কিছু হয়েছে? নিবিড় খুব ধরা গলায় শুধু বলল, মা হাসপাতালে। ওর গলায় সেই কাঁপনটা যারা খুব কাছ থেকে টের পেলেন। নিবিড় আর এক মুহূর্ত দেরি করল না, সোজা বাইরের গেটের দিকে দৌড়াতে শুরু করল। যারা ওইখানেই দাঁড়িয়ে ওর যাওয়ার দিকে চেয়ে রইলেন। উনি ভাবছিলেন, যেই ছেলেটাকে উনি একটু মাদে চোর অপবাদ দিলেন, সেই ছেলেটা এখন নিজের মায়ের জন্য ওভাবে ছুটছে। ওই প্রথম জারার মনে হল উনি হয়তো খুব বড় একটা ভুল করে ফেলেছেন। একটা অপরাধ বোধ ওনার ভেতরটা কামড়াতে শুরু করল। নিবিড় তখন এয়ারপোর্টের বাইরের রাস্তায়। দুশ্চিন্তায় ওর মাথা কাজ করছিল না। এই মাই তো ওর সব। ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর মা কত কষ্ট করে ওকে বড় করেছে। আজ সেই মাই হাসপাতালের বেডে। ও পাগলের মতো রাস্তা দিয়ে দৌড়াচ্ছিল যদি জলদি কোনো গাড়ি পাওয়া যায়। পকেটে হাত দিয়ে দেখল সামান্য কটা টাকা আছে, কিন্তু ওসব ভাবার সময় এখন নাই। ওর মাথায় শুধু একটাই চিন্তা, মায়ের যেন কিছু না হয়। ওদিকে এয়ারপোর্টের ভেতর যারা তখন আর স্থির থাকতে পারছিলেন না। ওনার মনে বারবার নিবিড়ের ওই মুখটা ভেসে উঠছিল। ওনার ভেতর একটা অস্থিরতা কাজ করছিল। উনি সাথে সাথে ড্রাইভারকে ফোন দিলেন, গাড়ি বের করো, আমাদের এখনই মেট্রোপলিটন হাসপাতালে যেতে হবে। ড্রাইভার ওপাশ থেকে অবাক হয়ে জিজ্ঞেস করল, ম্যাডাম এখনই যাবেন? হ্যাঁ, এখনই, 1 মিনিটও দেরি করা যাবে না। নিবিড় যখন হাসপাতালে পৌঁছল, ওর দম যেন ফেটে যাচ্ছিল।
করিডোরের ওই উৎকট ওষুধের গন্ধ আর মানুষের ভিড় ঠেলে ও কোনোমতে ইমার্জেন্সি ওয়ার্ডে ঢুকল। সালমা বেগম একটা পুরনো বেডের ওপর জুবুথুবু হয়ে শুয়েছিলেন। ওনার ওই ফ্যাকাশে চেহারাটা দেখে নিবিড়ের বুকটা ধক করে উঠল। পাশে একজন ডাক্তার কি যেন লিখছিলেন। মা, আমি আসছি। নিবিড় মায়ের কানের কাছে মুখ নিয়ে আলতো করে ডাকল। সালমা বেগম অনেক কষ্টে একটু চোখ চাইলেন। ছেলেকে দেখে ওনার ওই শুকিয়ে যাওয়া ঠোঁটে একটু হাসি দেখা গেল। আসছিস বাবা? ওনার কথাগুলো বড্ড অস্পষ্ট। নিবিড় মায়ের হাতটা দুহাতের তালুতে নিয়ে ঘষতে থাকল। তুমি ভয় পেও না মা, কিচ্ছু হবে না তোমার। ডাক্তারবাবু তখন নিবিড়কে ইশারায় একটু সাইডে ডাকলেন। আপনি কি ওনার ছেলে? নিবিড় মাথা নাড়তেই উনি বেশ গম্ভীর হয়ে বললেন, দেখুন, অবস্থা কিন্তু বেশ ক্রিটিক্যাল। ওনার হার্টে ব্লক ধরা পড়ছে, ইমিডিয়েটলি অপারেশন লাগবে, হাতে সময় একদমই কম। নিবিড় ভয়ে কুঁকড়ে গিয়ে জিজ্ঞেস করল, কত খরচ পড়বে স্যার? ডাক্তারবাবু ফাইলটা দেখতে দেখতে খুব নিরস গলায় বললেন, মোটামুটি ৩ লাখ টাকা রেডি করেন। কথাটা শুনে নিবিড়ের চোখের সামনে সব অন্ধকার হয়ে আসল। ৩ লাখ টাকা! এই টাকাও জীবনে একসাথে চোখেই দেখেনি। ও কিছুক্ষণ চুপ করে মেঝের দিকে তাকিয়ে রইল, কিন্তু পরক্ষণেই মায়ের ওই অসহায় মুখটা মনে পড়তেই ও সোজা হয়ে দাঁড়াল। স্যার, আপনি কাজ শুরু করেন, আমি টাকার ব্যবস্থা করতেছি। ডাক্তারবাবু একবার নিবিড়ের ময়লা শার্টটার দিকে তাকালেন, তারপর শুধু বললেন, দেখেন, যা করার জলদি করেন। নিবিড় ওয়ার্ড থেকে বের হয়ে হাসপাতালের সামনের একটা বেঞ্চে ধপ করে বসে পড়ল। ওর হাত পা ঠান্ডায় জমে যাচ্ছে। এতগুলো টাকাও কার কাছে পাবে? কোনো কুলকিনারা না পেয়ে ও নিজের মাথায় হাত দিয়ে বসে রইল। ঠিক তখনই হাসপাতালের গেটে একটা দামি গাড়ি এসে থামল। জারা রহমান গাড়ি থেকে নেমে চারদিকে তাকাচ্ছিলেন। ওনার চোখে মুখে একটা অস্থিরতা। একটু পরেই উনি নিবিড়কে দেখতে পেলেন। জারা খুব ধীর পায়ে নিবিড়ের সামনে এসে দাঁড়ালেন। নিবিড়? ওনার গলাটা একদম নিচু। নিবিড় অবাক হয়ে মাথা তুলে তাকাল। সামনে জারা রহমানকে দেখে ওর বিশ্বাসই হচ্ছিল না। ম্যাডাম, আপনি এখানে? ও অস্ফুট স্বরে জিজ্ঞেস করল। যারা কিছুক্ষণ চুপ করে নিবিড়ের সেই বিধ্বস্ত মুখটার দিকে চেয়ে রইলেন। তারপর খুব নিচু গলায় বললেন, এয়ারপোর্টে আমি যা করেছি তারপর আর কোনোভাবেই শান্তিতে থাকতে পারছিলাম না। মনটা বড্ড খুঁতখুত করছিল, তাই চলে আসলাম। নিবিড় কিছু বলল না, শুধু মাথা নিচু করে বসে রইল। যারা একটু ইতস্তত করে জিজ্ঞেস করলেন, তোমার মা কেমন আছেন এখন? নিবিড় একটা দীর্ঘশ্বাস ফেলে ধীর গলায় জানাল, ডাক্তার বলছে অপারেশন করতে হবে, দেরি করার উপায় নেই। কত খরচ পড়বে? যারার প্রশ্নে নিবিড় যেন আরও একটু সংকুচিত হয়ে গেল। ও মাটির দিকে তাকিয়ে কোনোমতে বলল, ৩ লাখ। মুহূর্তের জন্য জায়গাটা একদম নিস্তব্ধ হয়ে গেল। তারপর যারা খুব শান্ত আর দৃঢ় গলায় বললেন, অপারেশনের পুরো খরচটা আমি দেব। নিবিড় সাথে সাথে মাথা তুলে তাকাল। ওর চোখে মুখে বিস্ময় আর দ্বিধা। ও সোজা হয়ে দাঁড়িয়ে পরিষ্কার গলায় বলল, না ম্যাডাম, এটার কোনো প্রয়োজন নেই, আমি ব্যবস্থা করছি। যারা এবার একটু গম্ভীর হলেন। কেন, তুমি কি চাও না তোমার মা সুস্থ হয়ে বাড়ি ফিরুক? নিবিড় এক মুহূর্ত দেরি না করে উত্তর দিল, অবশ্যই চাই ম্যাডাম, কিন্তু আমি কারো ওপর বোঝা হয়ে থাকতে চাই না। ওর কণ্ঠে সেই একই আত্মসম্মানবোধের ঝঙ্কার যা এয়ারপোর্টের ওই অপমানের মাঝেও অটুট ছিল। যারা এবার নিবিড়ের খুব কাছে এসে দাঁড়ালেন, খুব নরম গলায় বললেন, এটাকে সাহায্য ভেবে আমাকে ছোট করো না নিবিড়, এটা স্রেফ আমার করা ভুলটা শোধরানোর একটা চেষ্টা। আমাকে এই সুযোগটুকু দাও। নিবিড় আর কিছু বলতে পারল না। ও জানালার কাঁচ দিয়ে ভেতরের ওই ঘরটার দিকে তাকাল, যেখানে ওর মা মৃত্যুর সাথে লড়ছে। কয়েক সেকেন্ডের এক দীর্ঘ নীরবতা ভেঙে ও ধীর গলায় বলল, যদি এটা আমার মায়ের জন্য হয় তবে আমি না করব না। যারা ঠোঁটের কোণে হালকা একটা তৃপ্তির হাসি ফুটে উঠল। কয়েক ঘণ্টার মধ্যেই হাসপাতালের চিত্র বদলে গেল। যারা সরাসরি হস্তক্ষেপে অপারেশনের প্রস্তুতি শুরু হল দ্রুত। ডাক্তাররা ভেতরে চলে গেলেন, আর বাইরে শুরু হলো এক অন্তহীন অপেক্ষা। নিবিড় করিডোরের বেঞ্চে বসে রইল, আর যারাও নিজের ফ্লাইট বাতিল করে দিয়ে ওখানেই অপেক্ষা করতে লাগলেন। রাত যখন প্রায় শেষ হতে চলল, তখন ওটির লাল আলোটা নিভে গেল। ডাক্তার বের হয়ে আসতেই নিবিড় প্রায় দৌড়ে ওনার সামনে গেল। অপারেশন সফল হয়েছে, আপনার মা এখন বিপদমুক্ত, ডাক্তার হাসি মুখে বললেন। কথাটা শোনামাত্র নিবিড়ের 2 চোখ বেস্বস্তির জল গড়িয়ে পড়ল। ও প্রথমবারের মতো যারার দিকে তাকাল।
ওর ওই কৃতজ্ঞ ভরা চোখের চাহনি যেন যারার হৃদয়ের সবটুকু গ্লানি ধুয়ে মুছে নিল। যারা আস্তে করে বললেন, এখন সব ঠিক হয়ে যাবে নিবিড়, একদম চিন্তা করো না। কিন্তু সেই রাতের পর তাদের জীবনে যে পরিবর্তন আসতে চলেছিল তা কেবল ওই হাসপাতালের রুম পর্যন্তই আটকে থাকল না। যারা তখন জানতেনও না যে ছেলেটাকে তিনি একদিন চোর ভেবেছিলেন, সেই নিবিড়ই একদিন তার বিশাল কোম্পানির সবচেয়ে বিশ্বস্ত আর দায়িত্বশীল মানুষ হয়ে উঠবে। সময়ের সেই অদ্ভুত খেলা দেখার জন্য তখন হয়তো ভাগ্যদেবতা আড়ালে হাসছিলেন, যা সেখানে উপস্থিত সবাইকে নতুন করে ভাবতে বাধ্য করত। যাই হোক বন্ধুরা, দিনগুলো বেশ ভালোই কাটতে শুরু করল। হাসপাতাল থেকে বাসায় ফেরার পর সালমা বেগমের শরীর আগের চেয়ে অনেক শক্ত হয়েছে। নিয়ম করে ওষুধ আর সময়মতো খাওয়া দাওয়ায় ওনার রোগাটে চেহারায় একটু উজ্জ্বলতা ফিরে এসেছে। নিবিড় যেন এখন ঘোরের মধ্যে থাকে। মায়ের সব তদারকি শেষ করে তবেই ও কাজে বের হয়। জীবনটা ওর এখনও সেই আগের মতোই সংগ্রামের, কিন্তু এখন ওর হাসিতে এক ধরনের জোর আছে। একদিন যারা বাসায় এসে সালমা বেগমের সাথে দেখা করলেন। ওনার সাধারণ বিছানায় বসে খুব আপন মানুষের মতো গল্প করলেন। সালমা বেগম জারার হাত দুটো ধরে আবেগে কেঁদে ফেললেন। তিনি বললেন, মা, তুমি আমার এই এতিম ছেলেটার জন্য যা করছ, আল্লাহ তোমার মঙ্গল করবেন। যারা একটু অপ্রস্তুত হয়ে বললেন, খালাম্মা, আপনি মিছিমিছি আমাকে বড় করছেন, আমি তেমন কিছুই করিনি। কিন্তু উনার মনের ভেতর সেই এয়ারপোর্টের স্মৃতিটা এখনও খচখচ করছিল। উনি জানতেন সেদিন বিনা দোষে এই ছেলেটাকে সবার সামনে অপমান করে উনি কত বড় অন্যায় করেছিলেন। কয়েকদিন পর যারা নিবিড়কে ডেকে বললেন, নিবিড়, তুমি তো গ্র্যাজুয়েশন করেছ, সারা জীবন কি এয়ারপোর্টের মেঝে পরিষ্কার করেই কাটাবে? নিবিড় খুব শান্ত গলায় উত্তর দিল, ম্যাডাম, কোনো কাজই ছোট না, আমি তো খেটেই খাই। যারা কিছুক্ষণ চুপ থেকে বললেন, শোনো, আমার কোম্পানিতে কাজ করবে? আমি তোমাকে একটা সুযোগ দিতে পারি, তবে মনে রেখো, এটা কিন্তু কোনো দয়া না, তোমাকে খেটে নিজের জায়গা করে নিতে হবে। কাজে ফাঁকি দিলে কিন্তু আমি কাউকেই ছাড় দিই না। নিবিড় এক মুহূর্ত ভাবল না। ও সোজা ওনার চোখের দিকে তাকিয়ে বলল, ম্যাডাম, আমি দয়া চাই না, আপনি শুধু কাজ করার সুযোগটা দেন, আমি নিজেকে প্রমাণ করে দেখাব। এর সপ্তাহখানেক পরেই নিবিড় জারার অফিসে কাজ শুরু করল। শুরুতে একদম সাধারণ একটা ডেস্কের কাজ পেলেও ওর মধ্যে কোনো অনীহা ছিল না। ও সবার আগে অফিসে আসত আর নিজের কাজটা গুছিয়ে করার চেষ্টা করত। অফিসের বাকিরা যখন চা নাস্তা নিয়ে আড্ডা দিত, নিবিড় তখন এক মনে নিজের দায়িত্ব বুঝে নিত। ও জানত এই একটা সুযোগই ওর আর ওর মায়ের ভাগ্য বদলে দিতে পারে। অফিসের দিনগুলো এভাবেই কাটতে থাকল। নিবিড় যে পরিমাণ পরিশ্রম করত সেটা বাকিদের চোখে পড়তে সময় লাগল না। মাস কয়েক যেতে না যেতেই ও ওর সততা আর কাজ দিয়ে সবার আপন হয়ে উঠল। মাঝে মাঝে অফিসে এমন সব প্যাচাল কাজ আসত যেগুলো বড় বড় অফিসাররাও হিমশিম খেত। নিবিড় তখন মাথা ঠান্ডা রেখে খুব সুন্দর করে সেসব সামলে দিত। যারা দূর থেকে সবকিছুই দেখতেন, উনি মনে মনে ভাবতেন, এই ছেলেটাকে সেদিন কতই না আজেবাজে কথা শুনিয়েছিলেন, অথচ আজ সেই ছেলেটাই ওনার ব্যবসার অন্যতম ভরসার জায়গা হয়ে দাঁড়িয়েছে। দেখতে দেখতে বছর ঘুরে অফিসের বার্ষিক অনুষ্ঠানের সময় হয়ে গেল। বিশাল এক কমিউনিটি সেন্টারে সবাই জড়ো হয়েছে। স্টেজটা আলোকসজ্জা দিয়ে বেশ সাজানো। প্রতিবারই এই অনুষ্ঠানে সেরা কর্মীকে পুরস্কৃত করা হয়। সবার মনে তখন একটাই কৌতূহল, কার হাতে উঠবে এবারের সম্মাননা? যারা স্টেজে আসলেন, মাইকটা হাতে নিয়ে তিনি কিছুক্ষণ সবার দিকে তাকিয়ে রইলেন। তারপর খুব ধীর আর পরিষ্কার গলায় বললেন, আজ আমি যার নাম নিতে যাচ্ছি সে শুধু পরিশ্রমীই না, সে আমাদের অফিসের প্রতিটি মানুষের কাছে এক অনন্য উদাহরণ। তার নিষ্ঠা আমাদের সবাইকে মুগ্ধ করেছে। পুরো হলে তখন এক অদ্ভুত নিস্তব্ধতা। যারা একটু হেসে বললেন, এই বছরের সেরা কর্মীর পুরস্কার পাচ্ছেন নিবিড়। কথাটা শেষ হতেই চারদিক থেকে তালি আর চিৎকারে হলরুম গমগম করে উঠল। নিবিড় খুব ধীর পায়ে স্টেজের দিকে গেল। ও যখন পুরস্কারটা হাতে নিল, ওর চেহারায় কোনো অহংকার ছিল না, শুধু এক চিলটে বিনয় ছিল। যারার চোখের দিকে তাকাতেই ও দেখল ওনার চোখে জল চিকচিক করছে। যারা মাইক নিয়ে আবার বললেন, মাঝে মাঝে জীবন আমাদের এমন সব মানুষের সাথে পরিচয় করিয়ে দেয় যাদের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমি নিজে একসময় এই মানুষটাকে চিনতে অনেক বড় ভুল করেছিলাম, কিন্তু আজ এই মানুষটাই আমাকে শিখিয়েছে মানুষের সম্মান তার জামা কাপড়ে না, তার কাজ আর মনে থাকে। নিবিড়ের এই সাদামাটা কথাগুলো হলের সবার মনে গিয়ে একদম গেঁথে গেল। অনেককে দেখা গেল চোখ মুছতে। যারা তখন বুঝতে পারলেন নিবিড় আজ শুধু একটা ট্রফি পায়নি, ও ওনার হৃদয়ের সেই জমে থাকা ভুল ধারণাগুলোকেও চিরতরে মুছে দিয়েছে।
অনুষ্ঠান শেষ হওয়ার পর নিবিড় ওর মাকে মঞ্চের কাছে নিয়ে এলো। সালমা বেগমকে এখন বেশ সুস্থ দেখাচ্ছিল, চেহারার সেই ফ্যাকাশে ভাবটা আর নেই। ডাক্তারদের চিকিৎসায় ওনার শরীরে নতুন করে প্রাণ ফিরে এসেছে। যারা হন্তদন্ত হয়ে ওনাদের কাছে এগিয়ে এলেন। সালমা বেগম যারার হাত দুটো ধরে হাসি মুখে বললেন, মা, আজ আমার ছেলে যে সম্মানটা পেল তার পেছনে তোমারও অনেক বড় হাত আছে। যারা কিছুক্ষণ মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইলেন। ওনার মনের কোণে সেই পুরনো ভুলের কাঁটাটা এখনও খচখচ করছিল। উনি খুব ধীর গলায় বললেন, খালাম্মা, সত্যি বলতে কি, সেদিন এয়ারপোর্টে আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছিলাম। বড্ড তাড়াহুড়ো করে একজন ভালো মানুষকে আমি সন্দেহ করেছিলাম। আমার আসলে খুব লজ্জা হচ্ছে। সালমা বেগম পরম মমতায় যারার মাথায় হাত রেখে বললেন, ভুল তো মানুষেরই হয় মা, কিন্তু যে নিজের ভুল বুঝতে পেরে সেটা শুধরে নেওয়ার চেষ্টা করে সেই তো আসল মানুষ। তুমি তো আমার ছেলের পাশে দাঁড়িয়েছ, এটাই বড় কথা। নিবিড় পাশে দাঁড়িয়ে সব শুনছিল। ও খুব শান্ত আর স্থির গলায় বলল, ম্যাডাম, জীবনে টাকা পয়সার চেয়েও বড় জিনিস হল সম্মান। মানুষ যদি নিজের আত্মসম্মানটা ধরে রাখতে পারে তবে সে কোনোদিন হারে না। যারা নিবিড়ের দিকে তাকালেন, ওনার চোখে এখন আর কোনো সন্দেহ নেই, আছে শুধু গভীর শ্রদ্ধা আর গর্ব। সেদিন যারা একটা কথা হাড় টের পেয়েছিলেন, টাকা দিয়ে হয়তো অনেক দামি জিনিস কেনা যায়, কিন্তু কারো বুকের ভেতরকার সত্যিকারের সম্মান কেনা সম্ভব না। তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, এখন থেকে তার কোম্পানিতে প্রতিটি কর্মী যেন ন্যায্য পাওনার পাশাপাশি যোগ্য সম্মানটুকুও পায়। হলের আলোগুলো ধীরে ধীরে নিভে আসছিল। লোকজন একে একে বেরিয়ে যাচ্ছিল রাতের অন্ধকারের দিকে। কিন্তু সেই সন্ধ্যার সবচেয়ে বড় শিক্ষাটা সবার মনে গেঁথে গিয়েছিল। দারিদ্র্য মানেই ছোট হওয়া নয়, আর আত্মসম্মানের চেয়ে বড় কোনো সম্পদ এই পৃথিবীতে নেই। বন্ধুরা, এই গল্পটা আমাদের শিখিয়ে দিয়ে যায় যে মানুষের আসল পরিচয় তার দামি পোশাক, ব্যাংকের ব্যালেন্স বা বড় কোনো পদবি দিয়ে হয় না, বরং তার চরিত্র আর ব্যক্তিত্ব দিয়েই তার বিচার হওয়া উচিত। অনেক সময় আমরা না বুঝে কাউকে ভুল ভেবে বসি, কিন্তু সত্যিটা একদিন না একদিন সামনে আসেই। আর কারো সাথে অন্যায় হয়ে গেলে তা মাথা পেতে মেনে নিয়ে শোধরানোর সাহস থাকাটাও কিন্তু এক ধরনের বীরত্ব। এবার একটু ভেবে বলুন, ১. যদি আপনি যারার জায়গায় থাকতেন এবং আপনার হাত দিয়ে এমন একটা ভুল হয়ে যেত, তবে কি আপনিও নিজের ইগো বা অহংকার বিসর্জন দিয়ে এভাবে ভুল শোধরাতে এগিয়ে আসতেন? আর যদি আপনি নিবিড়ের জায়গায় থাকতেন, তবে কি এত বড় অপমানের পর সেই কোম্পানিতেই কাজ করতে রাজি হতেন, নাকি নিজের আত্মসম্মান বাঁচাতে সেখান থেকে চিরতরে দূরে চলে যেতেন? আপনার মতে এই গল্পের সবচেয়ে শক্তিশালী চরিত্র কে, নিবিড় নাকি যারা? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের জানাবেন, কারণ আপনার একটা ছোট্ট ভাবনা অন্য কারোর জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক করুন এবং তালভিয়া ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমন সব আবেগপূর্ণ ও বাস্তব গল্পের সাথে যুক্ত থাকুন। দেখা হবে পরবর্তী গল্পে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।